আমি কোনো উত্তর দিইনি, শুধু রাতে শুয়ে ভেজা বালিশে মুখ গুজে অনেকক্ষণ কেঁদেছিলাম। কার জন্য কাঁদলাম ঠিক জানি না, মনে হচ্ছিল ভেতরে জমে থাকা কথারা যেন বেরিয়ে আসতে চাইছে। প্রদীপ জানে আমার কোমল দিকটা, আর সুব্রত জানে মনের ভেতরের এক ধরনের অদৃশ্য শক্তি। আমি মাঝখানে দাঁড়িয়ে কোনো অপেক্ষায়, কেউ হয়তো আসবে বা আমি নিজেই যাব কারো দিকে। আজ আষাঢ়ের দুপুর, রান্নাঘরে চাল ডাল রেঁধে রেখেছি, ডিমের ঝোল ফুটছে টিপটিপ করে। ঘামাচ্ছি, শাড়ির পিঠের অংশটা ভিজে একাকার, চুল খুলে দিয়েছি। ঘাড় বেয়ে নেমে আসা ঘামবিন্দুগুলো নিজের শরীরেই অপরিচিত লাগে। হঠাৎ পেছনে পায়ের শব্দ। আমি ঘাড় ফেরানোর আগেই প্রদীপ বলল, খুব গরম লাগছে তোমার? তার কণ্ঠে হালকা হাসি, চোখে গম্ভীরতা। ও পাখার বোর্ডে হাত দিতে গিয়ে খুব কাছাকাছি চলে আসে। মুহূর্তটা একটু অস্বস্তিকর, কিন্তু কোথায় যেন এক ধরনের নীরব টান থাকে। ওর হাত আমার কাঁধে ছুঁয়ে থাকে একটু বেশি সময়, তারপর নিজেই সরিয়ে নেয়। হেসে বলে, পাখা ঠিক করতে গিয়েই আপনার কাঁধে পড়ে গেলাম বোধহয়। আমি পেছনে না তাকিয়ে বলি, থাক, গরম লাগলে উঠোনে যাও, এখানকার গন্ধ ভারী। ওর চোখের দৃষ্টি আমার দিকে, গভীর, কিন্তু আমি সরে যাই না, কারণ জানি ও দৃষ্টিকে আমি থামাতে চাই না। সেই দুপুরে আমি একা উঠোনে বসে, কাঁথার উপর আধশোয়া, গ্লাসে ঠান্ডা জল পাশে। বাতাস নেই, কেবল ঘাম আর নিঃশ্বাসের শব্দ। প্রদীপ এসে গ্লাস বাড়ায়, আপনার জন্য দেখলাম, খুব ক্লান্ত লাগছে। আমি গ্লাস নিই। ও বলে, আমি মাঝে মাঝে ভাবি আপনি এত একা থাকেন কেন? এই বাড়িতে কেউ কি সত্যিই আপনাকে বোঝে? আমি চুপ করে থাকি। সে কাছে বসে না, শুধু দাঁড়িয়ে থাকে। একটু পর বলে, আপনার উপস্থিতির একটা আলাদা ঘ্রাণ থাকে, যা মাথার ভেতর অনেকক্ষণ ঘোরে। আমি কিছু বলি না, শুধু ভাবি আমি তো এমন ছিলাম না, কেউ আমাকে এতটা গভীরে ছুঁবে ভাবিনি কোনোদিন। সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছি। আচমকা আয়নায় দেখি প্রদীপ দাঁড়িয়ে। আমি চমকে উঠি না। ও ধীরে বলে, শিখা মামি, কখনো কাউকে নিজের কাছাকাছি আসতে দিয়েছ? আমি তাকাই না, শুধু আয়নায় নিজের প্রতিচ্ছবিটাকে একরকম নীরবতা দিয়ে চুপচাপ দেখি। আমি শুধু চুপ করে দাঁড়িয়েছিলাম। ও চলে যায়, কিন্তু যাওয়ার আগে ঘরের ভেতরে যেন একটা ছায়া রেখে যায়, যেটা আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে থাকে দিনের পর দিন, রাতের পর রাত। পরদিন সকালে আয়নার সামনে বসেছিলাম, শাড়ির খুঁট গুছিয়ে টিপ পরছিলাম। সাজতে মন চাইছিল না আজ। ঘরের ভেতরে টুকটাক জিনিস ছড়িয়েছিল, কিছু জামা, একটা ভাঙা টিকলি, আর খাটের পাশে পড়ে থাকা একটা চুড়ি। হঠাৎ প্রদীপ ঘরে ঢুকে পড়ে। মামি, আমার কলমটা হয়তো এখানে রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। ওর চোখে যেন হালকা উত্তেজনা। আমি বলি, দেখো, টেবিলের নিচে খোঁজো। প্রদীপ খাটের নিচে খুঁজছিল। হঠাৎ কিছু একটা গড়িয়ে গেল, টিং টিং করে। এই দিকে গেল মনে হয়, ও বলে। আমি তখন পায়ের নুপুর খুলছিলাম। একটু নিচু হয়ে সাহায্য করতে গিয়েই আমাদের হাত একসাথে ছুঁয়ে যায় চুড়িটার ওপর। এক মুহূর্ত থেমে থাকে ওর আঙুল, তারপর একটু বেশি সময় থেকে যায় আমার হাতের ওপর। আমরা দুজনেই নিচু হয়ে আছি, চোখ যেন চুড়িতে নেই, অন্য কোথাও আটকে গেছে। মুহূর্তটা অস্বস্তিকর নয়, বরং অনেক কিছু না বললেও বলা হয়ে যায়। আমি ধীরে বলি, দেয়ালে মাকড়সার জাল হয়ে গেছে, দেখে নিস একবার। ও বুঝে নেয় এই মুহূর্তটা এখানেই থেমে যাওয়া উচিত। বাড়িটা আজ অস্বাভাবিক চুপচাপ। অখিল সকালে শহরে গেছে, বলেছে রাতেই ফিরবে কিনা নিশ্চিত না। প্রদীপ কলেজে গেছে, সাধারণত দুপুর 12টার আগে ফেরে না। শুধু সুব্রত ছিল গোয়ালঘরে। ঠিক 12টার সময় উঠোনে দাঁড়িয়েছিলাম আমি। বনের দিক থেকে গরম হাওয়া আসছিল, মনে হচ্ছিল ঝড়ের গন্ধ ছড়িয়ে পড়ছে। এক সময় হেঁটে গেলাম উঠোনের শেষ কোণ পেরিয়ে, সেই পুরনো গোয়ালঘরের দিকে। তালগাছের পাশে গোলপাতার ছাউনি ঘেরা ঘরটা নীরব দাঁড়িয়ে। দরজার কাছে দাঁড়িয়ে দেখি সুব্রত দুধ দিচ্ছে, লুঙ্গি আর পাতলা গেঞ্জি গায়ে, ঘামের দাগ স্পষ্ট। আমার উপস্থিতিতে ও একটু চমকে যায়, তারপর গলা খাকারি দিয়ে বলল, আপনি বসুন না একটু, আমি সব করে দিচ্ছি। আমি চুপচাপ কোণার মাটির হাড়ির পাশে বসেছিলাম। বাইরে বাতাস বাড়ছিল। হঠাৎ একটা ঝাপটায় পেছনের দরজাটা ধাই করে বন্ধ হয়ে গেল। সুব্রত চমকে উঠল, দরজাটা তো বন্ধ হয়ে গেল বাতাসে, আমি খুলে রাখছি। আমি মাথা ঘুরিয়ে দেখি গোয়ালঘরটা হঠাৎ যেন অনেক ঘন, অনেক কাছের মনে হয়। ও দুধ দিচ্ছিল, হাঁড়িতে ঢালছিল ধীরে ধীরে। হঠাৎ দুধ ছিটকে পড়ে আমার আঁচলের একপাশে।
ও মা, আপনার শাড়ি তো ভিজে গেল, একটু থমকে গলা বলেছিল। আমি দাঁড়াতে যাচ্ছিলাম, সে এগিয়ে এলো, হাতে পুরনো একটা গামছা। আমি মুছে দিচ্ছি। আমি বলি, না থাক, আমি নিজেই। তবু ওর হাত আচমকা আমার কাঁধ ছুঁয়ে গেল। গামছার ছোঁয়া ধীরে নিচের দিকে নামছিল। আমি শান্ত স্বরে বললাম, থেমে যাও। কিন্তু সেই থেমে যাওতে যেন কোনো জোর ছিল না। ও থামেনি। ওর চোখে এক টান ছিল, যেটা সম্পর্কের সীমা বা নিয়ম মানে না। আমার ভিতরটা নিঃশব্দে কেঁপে উঠছিল, কিন্তু আমি কিছু বলিনি। ঠিক সেই সময় উঠোনের উল্টো দিক থেকে একটা ছায়া এসে থেমে দাঁড়ায়, বেড়ার ফাঁক দিয়ে। প্রদীপ। ও কলেজ থেকে ফিরে এসেছে। সাইকেলটা বাইরে রেখে এসেছে সোজা গোয়ালের পেছনে। হয়তো হঠাৎ কৌতূহল বা হয়তো কিছু টের পেয়েছিল। চোখে স্পষ্ট থেমে যাওয়ার মতো এক দৃশ্য। সুব্রত তখনই কিছু বলেনি, হাতও সরায়নি। আর আমি শুধু স্থির হয়েছিলাম। প্রথমবার ভেতরে কিছু জেগে ওঠার মতো অনুভব করছিলাম। প্রদীপ চলে যায় চুপচাপ, কিন্তু আমি টের পাই সেই চোখ দুটো, সেই নীরব দৃষ্টি এখনও আমার আশপাশে রয়ে গেছে। একদিন বিকেলে আমার শরীরটা কাঁপছিল হালকা। দুপুরে কিছু খাওয়া হয়নি, মাথাটা ভার হয়ে আসছিল জ্বরে। খাটে শুয়েছিলাম, শরীর নিস্তেজ, শাড়ির প্রান্ত পা থেকে সরে গিয়েছিল, গায়ে ঘামের হালকা নোনতা গন্ধ। কপাল বেয়ে নেমে এসেছিল এক ফোঁটা জল। দরজাটা হালকা শব্দে খুলে যায়। আমি চোখ খুলি না। জানতাম এ বাড়িতে এখন কেবল দুজন, প্রদীপ আর সুব্রত। তবে পায়ের শব্দ শুনেই বুঝে যাই প্রদীপ। ও হাতের গ্লাসে জল আর এক টুকরো ওষুধ নিয়ে আমার পাশে এসে দাঁড়ায়। কিছু বলে না। আমি চোখ বন্ধ রেখেছিলাম, কিন্তু অনুভব করছিলাম ওর নিঃশ্বাসের উষ্ণতা। একসময় ও আমার পায়ের কাছে বসে পড়ে, নিঃশব্দে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ওর উপস্থিতি যেন ঘামের গন্ধ, নিঃশ্বাস আর জ্বরের ঘোরের ভেতরে একরকম প্রশান্তি ছড়িয়ে দেয়। তারপরে সে কাঁপা হাতে গ্লাসটা আমার দিকে এগিয়ে দিল। আমি তখনও উঠে বসিনি। সে নিজেই এক হাতে আমার মাথার নিচে ভর দিয়ে আর এক হাতে গ্লাসটা ঠোঁটে ধরিয়ে দিল। আমি ওষুধটা গিলে নিলাম, কিন্তু চোখ তুলে তাকালাম না। একটা অজানা অস্বস্তি গলা বেয়ে নামছিল। তার আঙুল তখনও আমার পাশে থমকে ছিল, নিঃশব্দ এক আবেগ নিয়ে। একটু পরে সে খুব আস্তে বলল, তুমি বললেই আমি সব ছেড়ে তোমার পাশে থাকব। আমি শুনলাম, কিন্তু কোনো জবাব দিলাম না। শুধু চোখ দুটি স্থির হয়ে তাকিয়ে রইল ছাদের এক কোণার দিকে। ভেজা দৃষ্টিতে ধরা পড়ছিল জীবনের বহু না বলা কথা। জানালার ফাঁক গলে বাতাস ঢুকছিল নিঃশব্দে, পর্দা নড়ে যাচ্ছিল ধীরে ধীরে। আমি চাদরটা টেনে নিই গায়ে। গলার মধ্যে ভারী হয়ে থাকা কথাগুলো জমে উঠছিল, যেন এক নিঃশব্দ কান্না। কোনো শব্দ নেই, শুধু অনুভব। সে তখনও মাটিতে বসেছিল আমার পাশে, কোনো কথা বলছিল না, শুধু নিঃশব্দ উপস্থিতি দিয়ে জানিয়ে দিচ্ছিল কেউ আছে। তার যত্নে ধীরে ধীরে জ্বর কমে এসেছে। রাত গভীর হলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, আমি চৌকাঠ পেরিয়ে উঠোনে এসে দাঁড়ালাম। মাথার ওপর ঠান্ডা ফাঁকা আকাশ। তারাগুলোর দিকে তাকিয়ে ভাবছিলাম, ওরা কি বোঝে আমার মন আজ কতটা ভারী? এক নিঃশব্দ অস্থিরতায় দাঁড়িয়ে থাকি আমি। বাতাস এসে ছুঁয়ে যায় শরীর, কিন্তু আমার ভিতরে যেন এক অনুচ্চার ঝড় বইছে। আমার দৃষ্টি পড়ে দেয়ালে পড়া নিজের ছায়ার দিকে। জ্যোৎস্নায় ছায়াটা লম্বা, একটু বাঁকা, মাথা নিচু, এমনভাবে দাঁড়িয়ে যেন আমি নিজেই আমার থেকে আলাদা হয়ে কোথাও দাঁড়িয়ে আছি। এই ছায়াটা চেনে আমায়। সে জানে আমি কি চেয়েছি আর কি পাইনি। সে জানে কারো চোখের দিকে তাকিয়ে আমি কি বলতে চেয়েছিলাম কিন্তু চুপ করে থেকেছি। সে জানে কারো যত্ন আমাকে মুহূর্তের জন্য স্থির করে দিয়েছিল। সে জানে আমি অনেক দিন ধরে একা, হয় নামে নয় মনে। সে জানে রাতের নিঃশব্দতায় আমি আমার জীবনের মানে খুঁজে ফিরি। আজ আমি এই ছায়ার দিকে তাকিয়ে আছি। আমার মন বলছে, ঘরের ভেতরের শিখা আর বাইরের শিখা আলাদা কেউ নয়, একই মানুষ, শুধু একদিক কথা বলে না, আরেক দিক চুপচাপ কাঁদে। আমি ধীরে বসে পড়ি উঠোনের এক কোণে। এক ফোঁটা কান্না চুপচাপ গড়িয়ে পড়ে চোখ থেকে, কোনো শব্দ নেই। হঠাৎ মনে হলো কেউ আমার মাথায় সান্ত্বনার ছোঁয়া রাখলো, কিন্তু তাকিয়ে দেখি কেউ নেই। হয়তো আমি নিজেই নিজের মাথায় হাত রেখেছি, নিজের কাছে নিজে আশ্রয় খুঁজে নিই। শেষবারের মতো ছায়ার দিকে তাকিয়ে বলি, তুই জানিস আমি একজন নারী হয়েও একজন মানুষ। আমার সব কথা তোকে ছাড়া কেউ বোঝে না। ভোরের হাওয়ার প্রথম গন্ধ এসে লাগছে গায়ে। আমি উঠে দাঁড়ালাম।
আজ বুঝি সত্যিই চৌকাঠ পেরোনো হয়ে গেল।